সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে জাতীয় নিরাপত্তা ও জাতীয় সংসদের নির্বাচন। এই বিষয়ে আলোচনা করবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন very highly qualified and highly educated, highly trained person, যার জ্ঞান এবং বাস্তব অভিজ্ঞতা বাংলাদেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বে প্রমাণিত এবং ভূয়সী প্রশংসিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে ইলাহি আকবর। স্যার, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আগামী 55 মিনিট, পরবর্তী 55 মিনিট স্যার আপনার সাথে আমরা এই জাতীয় নিরাপত্তা এবং সংসদ নির্বাচন এটা নিয়ে আমরা একটু একাডেমিক আলোচনা করব। স্যার, মূল আলোচনা যাওয়ার আগে আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখছি। এই প্রশ্নটা আমার শুধু একার নাই, এই মুহূর্তে সারা দেশবাসীরই প্রশ্ন। এটা আমাদের দর্শক শ্রোতা যারাই আছেন তারা সকলে এই প্রশ্নের সঠিক উত্তরটা জানতে চাচ্ছেন, এবং দেশবাসীর পক্ষ থেকে আমি প্রশ্নটা করছি যে তারেক রহমান স্যার দেশে কবে ফিরছেন? ধন্যবাদ আপনাদেরকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য, এবং দর্শক শ্রোতা যারা আজকে আমার এই সংলাপ শুনছেন তাদেরকেও অভিনন্দন এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন তার আগে আমাকে যেরকম হাইলি কোয়ালিফাইড করেছেন এটা বলে কিন্তু আপনি আমাকে লাইন অফ ফায়ারে নিয়ে এসেছেন। আমি জানি না আমি কতখানি পারফর্ম করব, তবে আমি চেষ্টা করব আমার জ্ঞান যতখানি আছে, যতখানি বুদ্ধিমত্তা আছে, সত্য এবং সত্যিই বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত আপনি যে প্রশ্ন করলেন উনি কবে আসবেন, আই নো ইটস আ কোশ্চেন সবার মনে দোলা দিচ্ছে, সবাই একই প্রশ্ন করছে উনি কবে আসবেন। তবে আমরা যেটা অবশ্যই ইলেকশনের দিকে চলে আসছে, 3.5 মাস মাত্র বাকি আছে, এবং অতি শীঘ্রই আমরা জানি ইলেকশন কমিশন শিডিউল ডিক্লেয়ার করতে যাচ্ছে। তো স্বাভাবিকভাবে উনি যেহেতু একটা পার্টির, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বাংলাদেশ ন্যাশনাল পরিজনে উনি কর্ণধার এই মুহূর্তে, তো উনি ইলেকশনে আসবেন অবশ্যই, এবং ওনাকে ক্যাম্পেনে যেতে হবে। তো ওনার জন্য কিন্তু সময় অতি সীমিত। তাই আমি বিশ্বাস উনি অতি শীঘ্রই আসবেন। মাঝখানে একটু কথা উঠেছিল যে উনি নাকি এই মাসের শেষ দিকে আসবেন, এবং আমিও মনে করি এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট। ওনার সাথে আমার লেস দেন আ মান্থ থেকে ওনার সাথে কথা হয়েছিল। তা আমি বলেছি আপনি আসছেন কবে, কেন অনেকে আমাকে এই প্রশ্নটা করে। তো উনি বললেন যে দেখেন, আমি আপনাকে কমপক্ষে হলো 1 মাস সময় দেব। তো এখন তো ধরেন এই কথাটা আমার মনে হচ্ছে, আমার জানার মতে এটা ওয়াজ অন আই থিঙ্ক 5th of this month। তো সেই হিসাবে এখন উনি দেয়নি। তা আশা করতে পারি আমরা হয়তো উনি নভেম্বরের শেষ দিকে আসবেন, এবং এর পরে হয়তো আমরা শুনতে পাবো আমাদের ইলেকশন কমিশনের শিডিউল। তো লেটস হোপ, কেন উনি যেহেতু নেতৃত্ব দিবেন, জনগণ মানে অপেক্ষা করছেন ওনার আগমনে, এবং উনি আশাপনি উনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। ওনার নিরাপত্তা বিষয়টা একটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ ওনার নিরাপত্তাটা উনার ব্যক্তি নিরাপত্তা নয়, শুধু পার্টির পক্ষে না, উনি অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওনার পজিশনটা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই হিসাবে আমি মনে করি ওনার নিরাপত্তা জন্য আমাদের কোনো প্রাইভেট ব্যবস্থা কিন্তু আমার মনে হয় না ইজ এনাফ, এবং আমরা অবশ্যই সরকারের কাছে এর জন্য আবেদন রাখবো। আই এম শিওর, আপনারা জানেন অতীতে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতো, কেয়ারটেকার গভর্নমেন্ট টেক ওভার করার পর থেকেই কিন্তু লিডার অফ দ্য হাউস এবং লিডার অফ দ্য অপোজিশনকে কিন্তু এসএসএফ প্রোটেকশন দেওয়া হতো। এখন আগামীতে এই সরকার কি করবেন, আই এম শিওর দে আর অলসো কনসার্ন, ওনার সিকিউরিটি উইল গেট দি নাম্বার 1 প্রায়োরিটি, এবং উনি এসে আসবেন। স্যার, এই প্রসঙ্গে স্যার আপনাকে আমি একটা ইতিহাসের একটা অংশ বলি। স্যার, এটা 1999 সাল, তখন পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এক্স প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো, তার বিষয়ে
সেই পাকিস্তানের একটা আদালত তাকে একটা দুর্নীতির কারণে তাকে একটা শাস্তি দেন এবং তার 5 বছরের জেল হয় এবং $86 লক্ষ তাকে জরিমানা করা হয়। ফলে উনি ওই সময় দেশ ছেড়ে চলে যান এবং প্রায় 8 বছর তিনি স্বেচ্ছা নির্বাসনে ছিলেন, দুবাই এবং লন্ডনে ছিলেন এবং লন্ডনে থাকা অবস্থায় তার যে দল, সেই দল পাকিস্তানে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং এক পর্যায়ে আপনার পারভেজ মোশাররফের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে 2008 সালের নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য তিনি পাকিস্তানে আসেন। তিনি যেদিন পাকিস্তানে এসে করাচিতে নামলেন, তো সেই দিন একটা আত্মঘাতী বোমা বিস্ফোরিত হয়েছিল এবং ওই বোমাতে উনি আহত হন নাই, তবে 132 জন মানুষ মারা গিয়েছিলেন এবং 450 জন আহত হয়েছিলেন। তখন আপনি যেটা বললেন যে প্রাইভেট, তখন ওরা যারা ছিলেন বেনজির ভুট্টোর সাথে, তারাও প্রাইভেট অর্গানাইজেশনের সাথে যোগাযোগ করেছিলেন। লন্ডনের ভিত্তিক একটি অর্গানাইজেশন, আমেরিকান ভিত্তিক অর্গানাইজেশন এবং পাকিস্তান সরকারের কাছেও তিনি নিরাপত্তা চেয়েছিলেন। পাকিস্তান সরকার কয়েকটা পুলিশের গাড়ি বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু 2007 সালে 27 ডিসেম্বর উনি লাওরপিন্ডিতে একটা নির্বাচনী অংশগ্রহণ করেন। সেখানে নির্বাচনের বক্তৃতা দেওয়ার পরে যখন উনি গাড়িতে উঠলেন, ঠিক তখনই আরেকটা বোমা বিস্ফোরিত হলো এবং ওটার প্রচণ্ডতা এত বেশি ছিল যে সেই আঘাতে ওনার মাথা ফেটে যায় এবং একই সাথে তার উপরে গুলিবর্ষণও করা হয়। তো এটা নিয়ে স্যার বিতর্কিত করা আছে যে গুলিতে মারা যান না যায়, কিন্তু স্যার উনি মারা গিয়েছিলেন। তা আপনি যেটা বললেন যে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এমন একটি অবস্থানে গেছেন যে আপনি যে জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সমস্ত ইনস্টিটিউশনগুলোকে তারা নষ্ট করেছে। আমাদের জনপ্রশাসন, আমাদের মিলিটারি, আমাদের পুলিশ, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে একটা পরিকল্পনার মধ্য দিয়ে নষ্ট করা হয়েছে। দেশের মানুষ এর পরিবর্তন চায় এবং তারেক রহমান, আমরা যে জুলাই সনদের কথা বলছি, 2025 সালে এসে তারেক রহমান এই জুলাই সনদের একেবারেই একই রকমভাবে উনি 31 দফা পেশ করেছেন 2023 সালে। তো 2023 সালে যে 31 দফা বিএনপি আর আজকের যে 2025-এর জুলাই সনদ একই জিনিস। তা এই যে ভিশনারি, যিনি আমাদের দেশকে সংশোধন করতে চান, মেরামত করতে চান, এই নেতার জন্য যে নিরাপত্তা নিশ্চিত দরকার, সেটার জন্য আপনাদের প্রস্তুতি আছে কিনা এটা আপনারা জানতে চাই। আমি যেটা বললাম, বাংলাদেশ ন্যাশনাল পার্টি তার নিজেদের কিন্তু একটা প্রাইভেট সিকিউরিটি ফোর্স আছে, যেটাকে বলা হয় সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স। এটা অ্যাকচুয়ালি মূলত কিছু রিটায়ার্ড সৈনিক এবং কিছু অফিসারদের নিয়ে করা হয় এবং এটার প্রতিরক্ষা এবং নিরাপত্তা দেওয়ার ক্ষমতা কিন্তু খুবই সীমিত। এবং আপনি জানেন যখন 2008 সালে যখন নির্বাচনে বেগম খালেদা জিয়া মাঠে নামেন, তখন এই সিএসএফটা গঠিত হয়। আমি তখন আমাকে দায়িত্ব দিয়েছিল। তখনই কিন্তু সরকার এসএসএফ, স্পেশাল সিকিউরিটি ফোর্স, যেটা আপনি জানেন বাংলাদেশের ভিভিআইপি প্রোটেকশন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিদেশি যারা ভিভিআই আসে তাদের জন্য দেওয়া হয়, সেই একটা কন্টিজেন্ট রাউন্ড দ্য ক্লক বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দিতেন এবং আমাদের সাথে সিএসএফ ছিল। এবং আমরা জানি আমাদের দুর্বলতা যে সিএসএফ দিয়ে কোনো মতেই এটা প্রপার সিকিউরিটি দেওয়া এটা একটা অসম্ভব ব্যাপার। এবং তাই আমরা যেটা আমাদের প্ল্যানে আছে, আমরা অবশ্যই, যেহেতু আমাদের ক্যাপাসিটি কম এবং বাংলাদেশে সেরকম কিন্তু ওয়েল অর্গানাইজড প্রাইভেট সিকিউরিটি ফোর্স নাই যাদের ক্যাপাসিটি আছে এইরকম একটা ভিভিআইপি টাইপ একটা সিকিউরিটি দেওয়া। যেরকম ফর এক্সাম্পল দেখেন, এখন আপনারা দেখেন প্রায় কিন্তু দেখেন বিদেশে হেড অফ দি গভর্নমেন্ট সিকিউরিটি দেওয়ার জন্য তাদের যখন কনভয় মুভ করে, কনভয় যাতে ব্লাস্ট প্রুফ হয় এর জন্য কিন্তু আগে পিছে গাড়ি থাকে, যেই গাড়িগুলা একটা সিকিউরড একটা ফানেলের ভিতর দিয়ে চলে, যেই ফানেলের ভিতর দিয়ে গাড়ি যদি ট্রাভেল করে, আশেপাশে কোনো যদি ডেটোনেটর থাকে, জ্যামার দিয়ে এটাকে নষ্ট করে দেয়। তো এই সব ক্ষমতা তো মাত্র এসএসএফের কাছেই আছে এবং আমরা মনে করি যে উনি আসলে আমরা সরকারের কাছে আবেদন করব, হোম মিনিস্ট্রির কাছে। হোম মিনিস্ট্রি বিবেচনা করে প্রস্তাবনা নিশ্চয়ই সরকারকে পাঠাবেন এবং
তাদেরও দায়িত্ব যে এই একটা ভালো একটা স্ট্রং যাতে সিকিউরিটি ফোর্স ওনাকে দেওয়া যায় সেই চেষ্টা থাকবে। অপরদিকে আপনি জানেন সেনাবাহিনীর প্রধান কিন্তু অনেক আগে উনি কমিট করেছেন দ্যাট যদি প্রয়োজন সেনাবাহিনীও এতে সাহায্য করবেন, দে উইল অলসো গিভ ফুল প্রোটেকশন। তো এখন আমরা দেখি, আমাদের আবেদন করব সরকার, ওনার ডেটটা কনফার্ম হয়ে গেলেই সরকারকে জানবো। তো আমরা এমনি আমাদের অ্যাট আওয়ার ওন আমরা কিন্তু এটাকে অর্গানাইজ করার চেষ্টা করছি। কনসার্ন ডিপার্টমেন্টকে আমরা এই ব্যাপারে অলরেডি আভাস দিয়েছি। আশা করি ওনার ডেটটা আসলেই আমরা অফিসিয়াল কমিটমেন্ট এবং অফিসিয়াল লেটারটা দিব এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না। আমাদের মনে রাখতে হবে বেনাজির ভুট্টো ইজ অ্যান এক্সাম্পল, এরকম পৃথিবীতে অনেক এক্সাম্পল হয়েছে। এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা দেশটাকে গড়তে চাচ্ছি, আগামীতে সবাই ইলেকশনের জন্য তাকিয়ে আছি। এই মুহূর্তে এনি অ্যাক্সিডেন্ট উইল বি ডিজাস্টার ফর বাংলাদেশ। স্যার আমরা একটু স্যার নির্বাচন নিয়ে কথা বলতে চাই। স্যার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে স্যার ইতিমধ্যেই সমস্যা দেখা দিয়েছে। আমাদের বিএনপি মহাসচিব উনি বলছেন যে সরকার জনগণের সাথে প্রতারণা করেছেন। বিএনপি মহাসচিব বলছেন। স্ট্যান্ডিং কমিটির যিনি সদস্য আছেন সালাউদ্দিন সাহেব, তিনি বলছেন যে কমিশন ঐক্যমত প্রতিষ্ঠাতার বদলে জাতীয় অনৈক্য সৃষ্টির প্রচেষ্টায় নিয়েছে বলে উনি কথা বলছেন স্যার। আর আমাদের গণভোটের ব্যাপারে যে একটা সুপারিশ দেওয়া হয়েছে, সেই গণভোটের জামাতে ইসলাম বলছে যে গণভোট হতে হবে নভেম্বরে, আর বিএনপির আমির খসরু সাহেব উনি বলেছেন যে এই গণভোট হবে নির্বাচনের সাথেই। এবং যে সুপারিশমালা দিয়েছেন ঐক্য পরিষদ সেখানে কিছু তার পক্ষে জামাত এবং এনসিপি অবস্থান নিয়েছেন, বিএনপি তার বিপক্ষ নিয়েছেন। এবং আমাদের যিনি প্রধান উপদেষ্টা, যিনি সবসময় বলছেন যে একটা সুষ্ঠু নির্বাচন, আনন্দমুখর নির্বাচন, উনি গতকালকে বলেছেন হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তো এই যে বিষয়গুলো আসছে, তাতে আপনার কাছে এই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটাতে কোনো সংশয় আছে কিনা? যদি সংশয় না থাকে তাহলে কি কি চ্যালেঞ্জেস আছে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য? আচ্ছা, প্রথমত দেখেন হোয়াট ওয়াজ দ্য কমিটমেন্ট। স্যার আমরা জানি গত ফেব্রুয়ারি মাসে চিফ অ্যাডভাইজার এবং অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে লন্ডনে মিটিং হয়েছে অ্যাট দি হাইয়েস্ট লেভেল। তো ওখানে যে কমিটমেন্টটা করা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে ইলেকশন হবে, এবং সেই মোতাবেক চিফ অ্যাডভাইজার দেশে এসে উনি ওনার জাতীয় উদ্দেশ্যে ভাষণে উনি এই কমিটমেন্টটা ওপেনলি উনি দিয়েছেন। তারপর উনি যখন এই যে রিসেন্টলি উনি জাতিসংঘে গেলেন, ওখানে কিন্তু উনি একই বার্তা দিয়েছেন। সুতরাং আমাদের তরফ থেকে যেটা বলবো, অঙ্গীকার যদি দেখা যায় তো সরকার প্রধান এবং সরকার কিন্তু অলরেডি অঙ্গীকার করেছে ইলেকশন ফেব্রুয়ারি প্রথমার্ধেই হবে। এখন আসেন হু আর দ্য আদার স্টেক হোল্ডার্স। মেজরিটি পলিটিক্যাল পার্টি উইথ দ্য এক্সেপশন অফ ফিউ, তারাও কিন্তু চাচ্ছে ইলেকশনটা ফেব্রুয়ারির মধ্যে, কেন যেহেতু এগ্রিমেন্ট হয়েছে এটা। তৃতীয়ত দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যেইভাবে অবনতি হচ্ছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা আছে, বিশেষ করে ইভেন আমরা জানি সেনাপ্রধানও কিন্তু ওপেনলি বলেছেন ইলেকশন অতি সত্বর, এবং উনিও কিন্তু বর্তমানে এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এতে একমত। দ্য মেজর তিনটা স্টেক হোল্ডার্স যখন একমত এবং অঙ্গীকারবদ্ধ যে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, তো আমি অঙ্গীকারের বাইরে যেতে চাই না। আমি মনে করি সবাই যার যার অঙ্গীকার মাফিক তারা তাদের দায়িত্বটা পালন করবেন। হ্যাঁ, এখন যেটা ইদানিং এই গত 4 দিন আগে এই গণভোটের প্রশ্নটা আসলো, এই গণভোটের প্রশ্নটা কিন্তু একটা অবভিয়াসলি একটা প্রশ্নবিদ্ধ করছে ইলেকশন কি ফেব্রুয়ারিতে সম্ভব কি সম্ভব না। প্রথমত হচ্ছে একটা গণভোটের জন্য যেই লজিস্টিক যেই অ্যারেঞ্জমেন্ট করতে হয় একটা সাধারণ জেনারেল ইলেকশনে, কিন্তু সেই একই রকম খরচ, একই মতো রকম আমাদের লজিস্টিক এবং একই মানুষ ব্যয়বহুল। একটা সাধারণত বাংলাদেশে একটা ইলেকশন করতে গেলে প্রায় 4000 কোটি টাকা প্রয়োজন হয়। এখন যদি আমি একটা গণভোট করতে চাই 4000 কোটি টাকা, তারপর আবার ইলেকশন এই 3.5 মাসের মধ্যে আরও 4000 কোটি টাকা, এটা কি বাস্তবসম্মত? আমি মনে করি আমাদের মতো একটা গরিব দেশে, যেখানে লোকেরা দিন দিন গরিব দরিদ্র থেকে দরিদ্রতম হচ্ছে, সেখানে এই টাকাটা এখানে ব্যয় করাটা একটা গণভোটের জন্য আমি মনে করি এটা মোটেই প্রয়োজন নয়।
এর চাইতে এই 4,000 কোটি টাকার যদি আমরা দরিদ্র বিমোচনা করি, জনগণ আরো খুশি হবে। এবং যারা এই যে জুলাইতে যারা আহত হয়েছে, অনেকে পুনর্বাসন ঠিক করা নেই, এই কোটি টাকাটা তাদের পিছনে খরচ করুক। আমার মনে হয় যারা যেসব পরিবার এতে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও খুশি হবে। তা যেখানে অলরেডি একটা প্রস্তাব আছে যেটা এক ইলেকশন যদি দুটো করা যায়, তো আগে করার ওয়ার ইজ দ্য টাইম ফ্রেম, ওয়ার ইজ দ্য লজিস্টিক? এই 3 মাসের মধ্যে আমি মনে করি ইলেকশন কমিশন উইল নট বি এবল টু ডু বোথ। যদি গণভোটে যেতে হয় তাহলে ইলেকশন অবশ্যই পিছাবে। এবং যেহেতু এটা হাইয়েস্ট লেভেলের অঙ্গীকার, আমরা কি ওই অঙ্গীকার ভঙ্গ করে নতুন এখানে আরেকটা ঝামেলা বাঁধাবো নাকি ইলেকশনটা করবো, এটা আমাদের ভাবতে হবে। এখানে আরেকটা জিনিস কিন্তু এই যে আপনি মির্জা ফখরুল ইসলামের কথা বললেন, তারপরে আপনি জামাত ইসলামের তাহেরের কথা বললেন, আমি দুজনের কথাই শুনেছি। এখানে কিছু কিছু শুভঙ্করের পাখি আছে। শুভঙ্করের পাখি কেন যেন আমি যত জানি, এই যে জাতীয় ঐক্যমতের যেটা ডিসিশন হলো যে এটা গণভোটটা আগেও হতে পারে, ইলেকশনের সময় হতে পারে, একটা প্রস্তাবনা দিয়েছে। এবং সীমিত কিছু পার্টি তারা চাচ্ছে এটা আগেই হতে হবে, তাদের লজিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে কিছু নোট অফ ডিসেন্ট ছিল, মানে আমি এটাতে রাজি নই। এখন আমরা যে গণভোট করতে যাচ্ছি, নোট অফ ডিসেন্ট বলতে কিছু রাখা হয়নি। কোন আর্গুমেন্টে? যেখানে এই আলোচনা হয়েছিল মোট আমি যতদূর জানি 31টি বিভিন্ন পার্টির সাথে। এই 31টি বিভিন্ন পার্টির মধ্যে যদি মেজরিটি মানে 70-75% অ্যান্ড অ্যাভাব, আমি কিন্তু তাহের সাহেবকে কোট করেই বলছি, যদি তারা এটাতে সম্মতি দেয় তাহলে কিন্তু ধরে নেওয়া আছে নোট অফ ডিসেন্ট ইজ ডিসকোয়ালিফাইড। এবং উনি এটা এক্সাম্পল দিলেন যে যখন জামাতকে বলা হলো যে তাদের নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে ফ্যাসিস্ট রেজিমের সময়, তখন একটা 3 প্যানেল জাজ ওরা জাজমেন্টটা দিয়েছিল। 2 জন বলেছে ব্যান, 1 জন নোট অফ ডিসেন্ট দিয়েছিল। নোট অফ ডিসেন্ট ওয়াজ ওভাররুলড বাই দ্য মেজরিটি অফ দ্য 2 আদার। উনি ওই একই ফর্মুলা এখানে বলেছেন, এবং আমি মনে করি এটা যুক্তিসঙ্গত নয়। আমি আপনাকে একটা স্ট্যাটিস্টিক তুলে ধরবো। এই 9th ইলেকশন যেটা হয়েছিল 2008-এ, আওয়ামী লীগ পেয়েছিল 48% উইদাউট কোশ্চেনিং রাইট অর রং, দ্যাট ইজ দি অফিসিয়াল রেজাল্ট। বিএনপি পেয়েছিল 32.5%, জাতীয় পার্টি পেয়েছিল 7.04%, জামাত পেয়েছিল 4.7% অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পেয়েছিল 2.94%। দিস ওয়াজ দ্য টোটাল। এখন উনি বলছেন যে 31 জনের মধ্যে মেজরিটি। আমি এখন ধরেন আপনি মেজরিটি পার্টি যদি এখন বর্তমান পরিস্থিতিতে বিএনপি হয়, বাকি যারা আছে তারা সমষ্টিগত মিলেও তো তারা বিএনপির কাছে নাই, তাহলে সর্বসমান নামে পার্টি, তার ভোটও যদি এক ধরা হয় এবং বিএনপির মতন বড় পার্টি তাকেও যদি ধরা এক ধরা হয়, তাহলে এটা কি ডেমোক্রেটিক হলো? এটা কি ডেমোক্রেটিকের জনসংখ্যাদের দিক থেকে সাপোর্ট বেসের উপর থেকে বেসড অন প্রিভিয়াস ইলেকশন এটা কি যুক্তিসঙ্গত হলো দ্যাট দিস কুড বি ওভার রুলড লাইক দ্য ওয়ে দ্য জাজেস নোট অফ ডিসেন্ট? আমি মনে করি ইটস নট আ ফেয়ার স্টেটমেন্ট। গণতন্ত্রের খাতিরে জনগণের স্বার্থে একটা ওয়ান ম্যান পার্টি ক্যানট ওভার রুল এ পার্টি উইচ কমান্ডস দ্য মেজরিটি। তো এটা উইল বি কিন্তু এ ফ্যালাসি অফ ট্রুথ। এই খেলা না খেলে আসুন ইলেকশন করি। ইলেকশন করলে এটা কেন, আর যদি আপনার গণভোটটা যদি সত্যি সত্যি করা যায়, ওয়াই নট উইথ দ্য ইলেকশন? একই খরচে আমরা কেন করব না? এটা করা সম্ভব। আমি মনে করি এটা অবশ্যই হওয়া উচিত, আদারওয়াইজ এটা কিন্তু সময় কালক্ষেপণ করা হবে। আগামীতে ইলেকশন হবে কি হবে না, মনে রাখতে হবে যে এই ইলেকশন ইজ ভেরি ক্রুশিয়াল ফর আওয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সভারেন্টি। আমি এই 3 তারিখে FSDS এর পক্ষ থেকে আমরা কিন্তু একটা রাউন্ড টেবিল করছি, সেখানে আমি সব পলিটিক্যাল পার্টিকে ডেকেছি। এটা রেডিসন ব্লুতে বিকাল 2:30টায় শুরু হবে, এবং উদ্দেশ্য হচ্ছে যে আসন্ন ইলেকশন অংশগ্রহণ কেন জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। আমি মনে করি সবাই দেশকে যারা ভালোবাসেন এই কাদা ছোটাছুটি বাদ দেন, লেট দেয়ার বি এন ইলেকশন। অ্যান্ড গণভোটটা অবশ্যই যেগুলোর উপরে সবাই ঐক্যমত আছে এইটাই দেন না, যেহেতু এখানে ডিসেন্টের কোনো ভোট দেওয়া সম্ভব নয়, যেগুলো সবাই বলেছে অ্যাবাউট 70 or 80% মধ্যে, আপনার 84 না কতগুলো জানি আছে যেখানে ঐক্যমত হয়েছে। এই 84 দেয়ার আর সাম ভেরি গুড সাজেশনস। এইটা তো ঐক্যমত হয়ে গেলে তো আমার দরকার নেই, এইটাই গণভোট দিয়ে পাস করেন না। হ্যাঁ, যেগুলোর মধ্যে নোট অফ ডিসেন্ট আছে, লেট দ্য পার্লামেন্ট ডিসাইড আগামী। স্যার, আমরা এবার একটু আসি জাতীয় নিরাপত্তার বিষয় নিয়ে।
বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ পার্বত্য চট্টগ্রাম, কিন্তু এখানে স্যার আমরা দেখেছি যে সম্প্রতি এখানে উত্তপ্ত হয়ে উঠেছে এবং 1972 সালে যে সংবিধান দেওয়া হয় সেখানে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় বাঙালি স্যার। এবং যখন বাঙালি বলা হয় তখন ওই সময় মানবেন্দ্র নারায়ণ লারমা, উনি স্যার সংসদ সদস্য ছিলেন, উনি সংসদে দাঁড়িয়েই প্রতিবাদ করলেন এবং তিনি বললেন যে শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে বললেন যে আমি তো বাঙালি না, তাহলে আমার নাগরিকত্ব কি হবে। শেখ মুজিবুর রহমান বলেছিলেন উত্তর, আমি বিভিন্ন মানুষের কাছে শুনেছি যে উনি বলেছিলেন যে তোরা সংখ্যায় কত, তোরা বাঙালি হয়ে যা। এই কথার প্রতিবাদে উনি সংসদ থেকে চলে আসেন এবং তিনি পদত্যাগও করেন। এরপর উনি স্যার হিল ট্র্যাক্সে যান। হিল ট্র্যাক্সে যে ছোট ছোট যে নৃগোষ্ঠী আছেন তাদের কাছে তিনি যান, যে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে বাংলাদেশের নাগরিক হতে গেলে তোমাকে বাঙালি হতে হবে, কিন্তু তুমি তো লারমা মারমা বিভিন্ন গোষ্ঠী, সুতরাং আমাদের দেশ নাই, তা আমাদের একটা স্বাধীন দেশ করতে হবে এবং এর জন্য আমাদের সশস্ত্র যুদ্ধ করতে হবে। এবং ওই সময় তার ছোট ভাই যে সন্তু লারমা জনসংহতির পাশাপাশি একটা শান্তি বাহিনী তৈরি করেন তারা, এবং ওই শান্তি বাহিনীটা ছিল তাদের মিলিটারি শাখা, এবং সন্তু লারমা এটাকে অর্গানাইজড করতে থাকেন। ঠিক এরকম একটা সময় যে 75 সালে শেখ মুজিবুর রহমান মারা যান, এবং 75 সালে শেখ মুজিবুর রহমান মারা গেলেই ভারত এখানে সরাসরি এই শান্তি বাহিনীদেরকে অস্ত্র দেয় এবং সেখানে একটা যুদ্ধ অবস্থান হয়। এবং আমাদের মিলিটারিরা সেখানে যে যুদ্ধ করেছেন, পুলিশের পুলিশ তারা যুদ্ধ করেছেন, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক আর্মি অফিসার মারা গেছে, সৈনিক মারা গেছে, পুলিশের লোক মারা গেছে, এবং শেষমেশ এটা আমরা কন্ট্রোল করে এনেছিলাম। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আবার নতুন করে ভারত এখানে অস্ত্র দিচ্ছে। তো এই জিনিসটাকে যদি আমরা কেস হিস্ট্রি হিসাবে নিই তাহলে আমরা দেখি যে আওয়ামী লীগ যে সরকারটা, ভারতপন্থী যে সরকারটা, এই সরকারটা ক্ষমতা না থাকলেই ভারত তুরুপের তাস হিসাবে এই পার্বত্য চট্টগ্রামকে ব্যবহার করেন। তা এই বিষয়টাকে আমাদের করণীয় কি, হোয়াট শুড বি আওয়ার ওয়ে অফ ডিলিং দিস ম্যাটার? প্রথমে বুঝতে হবে যে এই যে পার্বত্য চট্টগ্রামের যেই ইস্যুটা, এটা কিন্তু একটা শান্তি চুক্তি, একটা এগ্রিমেন্ট হয়েছে। এর পুরোটা বাস্তবায়ন না হলেও অলমোস্ট মোস্ট অফ দ্য পয়েন্টস হ্যাভ বিন টেকেন কেয়ার অফ। এবং আপনি দেখেন এখানে কিন্তু অনেকগুলো বিভিন্ন অফিস তৈরি করা হয়েছে, এবং দিস ওয়ার অল, সবগুলোতেই কিন্তু এদের আধিপত্য, এখানে নমিনেশন এবং অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু পার্বত্য চট্টগ্রাম লোকদেরকেই দেওয়া হয়েছে টু স্ট্রেনদেন লোকাল গভর্নমেন্ট। এখন এত কিছু করার পরে হ্যাঁ, দেয়ার আর সার্টেন পয়েন্টস যেগুলো এখনও সেইভাবে ডিল করা, যেমন একটা ল্যান্ড প্রবলেম, ক্যাডাস্ট্রাল সার্ভে এটা ঠিক মতন করা হয়নি, এটাও একটা অনেকের মধ্যে আছে যে এটা ইজ আ বার্নিং ইস্যু। কিন্তু এখন বুঝতে হবে যে আমাদের এই সলভ করার চেষ্টা করার পরেও কেন সলভ হচ্ছে না। যখনই বাংলাদেশে দেখবেন যে যখন আমাদের পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, 75 শেখ মুজিব ওনার অ্যাসাসিনেশনের পরে, এখন আবার দেখেন শেখ হাসিনা উনি পলায়ন করলেন এসে, যখনই আমাদের মধ্যে অনৈক্য, পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, তখনই কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামটা রেকার করছে। এখন আসেন আমাদের করণীয় কী। আমরা কিন্তু সিন্স 1975 থেকে যখন আর্মি ডিপ্লয় করা হলো, আমরা কোন ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে আমরা এখানে ডিপ্লয়েড হলাম? এই ডিপ্লয়মেন্ট হওয়ার মেইন আইনিক ভিত্তি হচ্ছে যে ইন এইড অফ সিভিল পাওয়ার, সিভিল প্রশাসনের সহায়তায় মিলিটারিকে ডিপ্লয় করা হয়েছে। এই সিভিল ইন এইড অফ সিভিল পাওয়ার, এটা কিন্তু এই লটা ইজ গুড ফর মিলিটারি ডিপ্লয়মেন্ট ইন আ পিস এরিয়া, ইন আ সোসাইটি যেখানে সিজেশন মুভমেন্ট নাই। কিন্তু তারপরে কিন্তু আমরা এত বছর ধরে ইন এইড অফ সিভিল পাওয়ারের মাধ্যমেই কিন্তু আমরা চিটং হিল ট্রাস্টকে খুব সাফল্যের সাথে আমরা এটা দমন করতে পেরেছি, যার জন্য 1997-এ তারা আমাদের সাথে এগ্রিমেন্ট করতে বাধ্য হয়। এখন এই ইন এইড অফ সিভিল পাওয়ারের সীমাবদ্ধতাটা কী? এখানে কিন্তু মিলিটারি ইজ নট দি অথরিটি, এখানে কিন্তু মিলিটারি ডাজ নট হ্যাভ দি ম্যাজিস্ট্রেসি পাওয়ার,
কোনো অ্যারেস্ট কিছু করতে হলে সঙ্গে সঙ্গে পুলিশের সহায়তা লাগে, হাউস সার্চিংয়ে পুলিশের সহায়তা লাগে। ইটস মানে মোস্ট কথা হচ্ছে যে সিভিল ডিসওবিডিয়েন্স চেক করার জন্য ইনএড অফ সিভিল পাওয়ার অল রাইট, কিন্তু কাউন্টার ইনসার্জেন্সি যেখানে তারা দেশকে বিচ্ছিন্ন করতে যাচ্ছে, ইনএড অফ সিভিল পাওয়ার ইজ নট এনাফ। আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য সব ল এনফোর্সিং এজেন্সিস এই এতটা বছর ধরে টিল 1997 পর্যন্ত যেই অপারেশন করেছে, এখানে তারা অসম্ভবের সম্ভব করতে পেরেছে বিকজ ওদের পারসেপশন অ্যান্ড অ্যাটিটিউড টু দ্য লোকাল পিপল। আমাদের ফোকাসটা ছিল উইন ওভার দি হার্টস অ্যান্ড মাইন্ডস অফ দ্য লোকাল পিপল, জনগণের ভালোবাসা এবং তাদের আস্থা অর্জন। এবং আমরা সবসময় কিন্তু এটার ব্যাপারে খুবই সেন্সিটিভ ছিলাম। আমরা যে বাইরে বিদেশে আমরা পিস কিপিংয়ে ভালো করি, এই ট্রেনিং গ্রাউন্ডটা কিন্তু চিটং হিল ট্র্যাক্সে পেয়েছি আমরা এই চিটং হিল ট্র্যাক্সে উইন ওভার দ্য লোকাল পিপল, এই ফর্মুলাটাই কিন্তু আমরা রেপ্লিকেট করেছি আমরা বিদেশে। এবং যার জন্য আমাদের পিস কিপিং মিশনে যেখানে যতই গোলমাল হোক না কেন, বাংলাদেশ সেনাবাহিনী পিস কিপিংয়ে ভালো করার মূল হচ্ছে যে ট্রেনিং গ্রাউন্ড চিটং হিল ট্র্যাক্সে। তো আমরা এত ধৈর্য সহকারে এত বছর করেছি, তারপরে আপনি দেখেন এমন একটা এখন এই পরিস্থিতি আবার শুরু হয়েছে যেখানে মানে আপনি দেখেন আমাদের পিক আপগুলোর উপর আক্রমণ হচ্ছে, যেখানে আমাদের সৈন্য কিংবা বিজিবির সৈন্যকে দেখা যাচ্ছে মাটিতে পড়ে গেছে, তাদেরকে লাঠি বাঁশ দিয়ে পিটাচ্ছে। এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। কোনো কিছু হিল ট্র্যাক্সে ঘটনা ঘটলেই সেনাবাহিনীকে ধরায় কেন? এতগুলো যে আমাদের ওখানে স্বায়ত্তশাসিত এবং তাদের ট্রাইবাল নেতৃত্বে আছে, হোয়াট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি? তারা কি খালি ভাতা নিবে আর অফিস করবে, নাকি তাদেরও দায়িত্ব হচ্ছে এই যে ইমপ্লিমেন্টেশনটা কেন হলো না? ওয়াই দে আর নট মেড অ্যাকাউন্টেবল? আমি মনে করি পার্বত্য চট্টগ্রামের যতগুলো এই লোকাল গভর্নমেন্ট এজেন্সি আছে প্রত্যেকের দায়িত্ব আছে। এখন রেপ এটা তো বাংলাদেশে মানে খালি পার্বত্য চট্টগ্রামে তা না, আমাদের প্লেনল্যান্ডে তো অনেক হয়, যেখানে একটা ফরেন্সিক রিপোর্টে বেড়েছে রেপ হয়নি, একটা মিথ্যা গুজবকে কেন্দ্র করে সশস্ত্র ও মানে ট্রাইবাল ইনসার্জেন্টরা খাগড়াছড়ির মতন শহরে অস্ত্র উড়িয়ে ডেমনস্ট্রেশন দিবে, এটা একটা যে কোনো সোভারেন কান্ট্রির জন্য ইট ইজ আনথিঙ্কেবল। আমার মনে হয় সময় এসেছে আমাদের নো মোর আন্ডার ইনএড অফ সিভিল পাওয়ার বাট স্পেশাল অ্যাক্ট। আমরা জানি ইন্ডিয়াতে কিন্তু 1956 থেকে তারা স্পেশাল অ্যাক্টে তারা বিভিন্ন জায়গায় তারা ডিপ্লয়েড, তাদের ইনসার্জেন্সি আমাদের চাইতে তাদের ইনসার্জেন্সিগুলো আরও মোর অ্যাডভান্স, মোর ইন্টেন্স। তারা যদি কন্ট্রোল করতে পারে, তারা যদি স্পেশাল পাওয়ারে করতে পারে, আমাদের এখানে কিসের লজ্জা? যেখানে দেশের 1/10 নিয়ে আমাদের সভারেনিটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্ন উঠছে, আমাদের বাংলাদেশের যারা বিশেষ করে যারা বুদ্ধিজীবী আছেন তারা কেন এটাতে সমর্থন করে না? আমি বুঝি না, তারা কি দেশকে ভালোবাসে নাকি অন্য কোনো দেশের সহায়তা তারা বাংলাদেশে কাজ করছে? এখন সময় এসেছে, ইট হ্যাজ টু বি আন্ডার স্পেশাল পাওয়ার অ্যাক্ট। অ্যাট দ্য সেম টাইম আমিও বলবো এখানে আমাদের পলিটিক্যাল ফেলিয়ারও আছে। কেন আমাদের দেখেন বাংলাদেশের যে পলিটিক্স, এটা কিন্তু পার্বত্য চট্টগ্রামে সব জায়গায় কিন্তু এটা প্লেনল্যান্ডে সীমাবদ্ধ। পার্বত্য চট্টগ্রামে আমরা কেন উই দ্য পলিটিক্যাল পার্টি ওদেরকে আমাদের পলিটিক্যাল সিস্টেম, আওয়ামী লীগ কেন আওয়ামী লীগের লোক, বিএনপি কেন বিএনপির লোক, জামাত কেন তাদের অঙ্গ সংগঠন পার্বত্য চট্টগ্রামের মধ্যে বিস্তার করতে পারল না? এই ভ্যাকিউমের জন্য কিন্তু আজকে তারা এই আমাদের থেকে বিচ্ছিন্ন, আমরা তাদেরকে এমব্রেস করতে পারিনি। আরেকটা মনে রাখতে হবে যে আজকালকার যে ইয়াং যুবক যারা আছে, হ্যাঁ, তারা কিন্তু যেরকম জেনজি তাদের একটা স্পিড আছে, এরা কিন্তু আপনাদের এদেরকে কিন্তু আমরা অনেক মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে আকৃষ্ট করতে পারি, কাজের মাধ্যমে এসব মাধ্যমে, কিন্তু আমরা সেটা কিন্তু করতে ব্যর্থ হয়েছি। আমার এই ব্যর্থতার জন্য আজকে আমাদের এই অবস্থা। আমি হচ্ছে সময় এসেছে, লেট আস থিঙ্ক ভেরি সিরিয়াসলি। অ্যাট দ্য সেম টাইম উইল হ্যাভ টু টেল স্কোয়ারলি টু আওয়ার নেইবার যে দেখো তোমাদের এখানে প্রবলেম আছে, বিগত সরকার তোমাদেরকে কী না সুযোগ সুবিধা দিয়েছে, যার জন্য আমাদের বাংলাদেশ টেরিটরি গত 16টা বছরে নোবডি ক্যান সে যে আমাদের এখান থেকে তাদের ইনসার্জেন্সি কোনো উস্কে দেওয়া হয়েছে। ভারত যদি তারপরে যেটা আমাদের বিরুদ্ধে করে, এটা খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। আমরা তাদেরকে যেই সহায়তা দিয়েছি, আমরা চাই ভারত সেটা আমাদেরকে মূল্যায়ন করবেন এবং আমাদেরকে অহেতুক এখানে পরিস্থিতি খারাপ করবেন না। ভারতেরও বুঝতে হবে পার্বত্য চট্টগ্রাম যদি ইনসার্জেন্সি সাকসেসফুল হয়, এটার এফেক্ট কিন্তু তাদেরও 7 সিস্টার স্টেটে পড়বে এবং তাদেরকেও সতর্ক করা উচিত এবং সতর্ক হওয়া উচিত বলে আমি মনে করি।
স্যার আপনি বলেছেন যে অনৈক্য এবং ইনফিল্ট্রেশন আমাদের কমান্ড চ্যানেলের ভিতরে। স্যার পলাশির যুদ্ধ হয়েছিল স্যার, সেই সময় নবাব সিরাজউদ্দৌলার পক্ষে, যদিও ইতিহাসবিদরা তারা নানা কথা বলেছেন, কিন্তু শোনা যায় যে প্রায় 50,000 সৈন্য ছিলেন নবাবের সাথে, এবং ইংরেজরা যারা এসেছিলেন যুদ্ধক্ষেত্রে তারা খুবই নগণ্য অল্প কিছু ছিল। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো তখন আমরা দেখলাম যে মীর জাফর এবং রায়দুর্লভ তাদের সৈন্য নিয়ে ঠায় দাঁড়ায় থাকলো, আর মোহন মীর তারা যুদ্ধ করলেন, কিন্তু যুদ্ধ করে কিন্তু ইংরেজদেরকে প্রায় দমন করে ফেলেছিলেন। তখন আবার মীর জাফর যে যুদ্ধবিরতি করলেন এবং পরবর্তীকালে রাজা নবাবকে পালিয়ে যেতে হলো, এবং সেখানে সূত্র ধরেই কিন্তু ভারতবর্ষ 200 বছর পরাজয়ের শৃঙ্খলা আবদ্ধ হয়। তো একই ঘটনা আমরা দেখেছি স্যার 2009 সালে বিডিআরে স্যার, যখন বিডিআরের ভিতরে বিদেশি কিছু অস্ত্রধারীরা ঢুকে আমাদের কিছু লোকের সাথে মিলে তারা আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে গুলি করে মারছিল, তখন স্যার আমাদের সেনাবাহিনী এই বিডিআরের চতুর্দিকে অত্যাধুনিক অস্ত্র নিয়ে আর্মার্ড ভেহিকেল, ট্যাঙ্ক, গোলন্দাজ, হেলিকপ্টারকে আমরা উঠতে দেখেছি, সবগুলো নিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন মীর জাফরের মতন, কিন্তু এই অফিসারদেরকে ভিতরে মারা হয়েছে। তো স্যার আমি এই বিষয়টাকে আপনার নিরাপত্তার দৃষ্টি দিয়ে, যে এই যে আমাদের ভিতরে ইনফিল্ট্রেশন, এটার বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই স্যার। ইনফিল্ট্রেশন কোনো দেশদ্রোহী, যারা আমরা দেশের বিরোধী, যারা আমাদের বাংলাদেশকে স্থিতিশীল হতে দেখতে চায় না, তারা সুযোগ পেলে করবে না কেন? আমি বলছি স্যার যারা দায়িত্বে ছিলেন, প্রধানমন্ত্রী, তারপরে আমাদের সেনা প্রধান, তারা কিন্তু স্যার এই কমান্ডে ছিলেন এবং তারাই অর্ডার দেন নাই এদেরকে ঢুকতে। মীর জাফর যেভাবে আমি এটা প্রথমত হচ্ছে উই হ্যাভ টু সি, যেই পলিটিক্যাল পার্টি তখন ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন, আমরা জানি একটা ডেমোক্রেটিক ডিসপেন্সেশন, ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে the political government is the sole authority to give the final order. এখানে আমরা দেখেছি তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল, তারা কেন জানি মনে হচ্ছিল এখানে মিলিটারি যে জিনিসটা কন্টেন করবে এটা কোনো তাদের সদিচ্ছা ছিল বলে আমার মনে হয় না। পৃথিবীতে সব জায়গায় মিউটিনি একটা এমন জিনিস, মিউটিনি মাস্ট বি স্টপড থ্রু অ্যান অফেন্সিভ ফোর্স। এখানে কোনো নেগোসিয়েশনের কোনো পৃথিবীতে কোথাও হয়নি যে নেগোসিয়েশনের মাধ্যমে মিউটিনি দমন করে। আপনারা জানেন যে বিএনপি যখন ওই যে প্রথমে আসলো আনসারে, কিন্তু ওখানে একটা মিউটিনি হয়েছিল, সেটা তখন কিন্তু সেনাবাহিনী 9 ডিভিশন যেটা ফটাফট এটা সলভ করলো। এবং আমি মনে করি এই পিলখানায় যেটা হয়েছিল, যেইভাবে আমাদের সব ইকুইপমেন্ট, আমাদের ট্রুপস অ্যামাস করা হয়েছিল, গ্যাদার করা হয়েছিল, তাদেরকে যদি পারমিশন দেওয়া হতো তাহলে এটা কিন্তু কোনো ব্যাপারই না। আমাকে কিন্তু মনে আছে তখন বেগম খালেদা আমাকে একদিন জিজ্ঞাসা করেছেন, আপনি সেনাপ্রধান হলে কী করতেন? আমি উনাকে বলছিলাম, ম্যাডাম আমি যদি তখন ওই সিচুয়েশন আমি সেনাপ্রধান থাকতাম, আমি রেড টেলিফোনে প্রাইম মিনিস্টারকে একটা কথা বলতাম, গিভ মি 3 hours, ম্যাক্সিমাম 10 to 12 ক্যাজুয়ালিটি, ইফ আই ক্যান ডু ইট আই রিজাইন। এবং ওই মুহূর্তে যদি সেনাবাহিনী সত্যি সত্যি ওখানে ঢুকে যেত, এই মিউটিনিটা এত দূর করায় না। কিন্তু যখনই একটা পলিটিক্যাল পার্টি নেগোসিয়েশনের মাধ্যমে শেরাটন থেকে খাবার এনে বিদ্রোহীদের সাথে সংলাপে বসে আর আমাদের বাহিনী প্রধানরা পাশের রুমে চা পান খায়, তখনই বুঝতে হবে যে জিনিসটা ইজ সামথিং এলস। আপনি একটা সাধারণ ধরনের নেন, সেনাবাহিনীর যেসব অফিসাররা ওখান থেকে ভিতর থেকে SOS কল দিচ্ছিল, আমি যদি সেনাবাহিনী থেকে মাই মরাল ডিউটি উইদাউট ইভেন এনিবডিজ অর্ডার, আই ডোন্ট নিড এনিবডিজ অর্ডার, নট ইভেন প্রাইম মিনিস্টার এজ দ্য আর্মি চিফ, যে আমার অফিসারদের কিলিং করা হচ্ছে, সেখানে আমার পারমিশন কিসের? আমি আগে কাজটা সমাধান করব, তারপর আমি সরকারকে ব্রিফ করব যে ইয়েস আই হ্যাড টু ডু ইট। একটা মনে করেন আপনি রাস্তা হাঁটছেন, একটা ট্রাক আসতেছে, এখন রাস্তার সামনে দিয়ে হঠাৎ একটা লোক যাচ্ছে, এই মুহূর্তে আপনি দেখেন যদি তাকে যদি ধাক্কা দিয়ে দেওয়া হয় তার জানে বেঁচে যাবে।
আপনি কি তখন পারমিশনের জন্য অপেক্ষা থাকবেন, আগে ধাক্কা দিবেন? এই পরিস্থিতিটা ঠিক ওই মাপেই দেখতে হবে, ওই দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এই দৃষ্টিকোণ যদি আমাদের সেনা বাহিনীর তখন যিনি ছিলেন কমান্ডারদের থাকতো, তাহলে এই ঘটনাটা এত বিস্তার ঘটেন না। কিন্তু এখান থেকে অবশ্যই যখন এটা হয় নাই, ন্যাচারালি সবাই একটা সন্দেহ করবে কেন হয় নাই। এবং পরবর্তী আপনারা যখন এনকোয়ারি করতে দেখেছেন, সব সময় পলিটিক্যাল যারা বাধা দিয়েছে এটা সমাধানে, তাদেরকে কিন্তু এই এনকোয়ারি থেকে বাইরে রাখা হয়েছে, টার্মস অফ রেফারেন্সগুলো এমন করা আছে। সুতরাং স্বাভাবিকভাবেই জনগণের প্রশ্ন আসবেই, এর পিছনে আসলে রহস্যটা কী? ওয়েদার দেয়ার ওয়াজ দ্য ইনভলভমেন্ট অফ আ থার্ড কান্ট্রি, ওয়েদার দ্য পলিটিক্যাল পিপুল ওয়ার কনাইভেন্স টু ইট। তো এখানে বুঝতে হবে, আমাদের জনগণকে বুঝতে হবে, জাতীয় নিরাপত্তার স্বার্থে বেইমানি যে করবে সে চির বেইমান। স্যার, সম্প্রতি আমাদের শেখ হাসিনা একটি সাক্ষাৎকার দিয়েছে রয়টার্সের সাথে এবং দি ইন্ডিপেন্ডেন্টের সাথে, এবং তিনি সেখানে বলেছেন যে পুলিশ যে গুলি করেছে এবং পুলিশের গুলিতে যে হতাহত হয়েছে, তিনি বলেছেন এর দায়িত্ব আমি নিব না। কারণ উনি যুক্তি দেখিয়েছেন যে পুলিশ হ্যাজ এ অপারেশন ম্যানুয়াল, এবং সেখানে যদি সে আক্রান্ত হয় তাহলে সেই ম্যানুয়াল অনুযায়ী সে সিদ্ধান্ত নিবে, এবং এই সিদ্ধান্ত তারা যদি নিয়ে থাকে, সেখানে গোলাগুলি যদি হয়ে থাকে, কিছু মানুষ মারা গেলে দ্যাট ডাজ নট, তার দায়িত্ব উনি নিতে চাচ্ছে না। তো আমার কথা হলো স্যার, যে পুলিশের এই ম্যানুয়াল সম্বন্ধে আমার ধারণা নাই। তো মিলিটারি, আপনি বলেছেন যে মিলিটারি উই হ্যাভ এ ম্যানুয়াল, এবং এখানে আমরা যতটুকু জানি স্যার, যে সেনা সদস্যরা যদি শত্রু দ্বারা আক্রান্ত হয়, কেউ যদি তাকে গুলি করে, কোনো সেনা সদস্য আহত হয় কিংবা নিহত হয়, এবং সেই ঘটনাটা যদি ঘটে সেনা ছাউনির ভিতরে, তখন এই সেনা প্রধানের, তো আপনি বলেছেন যে তার হি ডাজেন্ট নিড এনি পারমিশন, অ্যাজ পার এসওপি আমাদের তাকে কিল ডাউন করতে হবে, এনিমিকে ফাইট করতে হবে। তো উনি কিন্তু স্যার মানে এসওপিকেও ফলো করে নাই, উনি সেনা প্রধানমন্ত্রীর নির্দেশে অপেক্ষা করেছিলেন। তাই এই জিনিসটা যদি আমরা এভাবে দেখি যে উনি মিলিটারি যে এসওপি তিনি এটাকে পালন করেন নাই, তিনি স্যার এটা অবহেলা করেছেন, কিংবা তিনি এটার সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিলেন, তো এই বিষয়ে কেন তাকে কোর্ট মার্শাল করা হবে না? আপনি কাকে বলছেন? প্রাক্তন সেনাপ্রধান যিনি ছিলেন ওই সময়, মইনুল। আচ্ছা, হ্যাঁ, কোর্ট মার্শাল, আমরা তো মানে একটা দুঃখের বিষয়, একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল এত বছর আগে। আজ কত হলো, মানে 16 বছর আগে ঘটনা, 17 বছর আগে। আমরা এখনও একটা জাতীয় কমিশন করা হলো আন্ডার এ ফ্রি এনভায়রনমেন্ট, যখন ফ্যাসিস্ট রেজিমেন্টের কোনো তাদের মানে আউট অফ দেয়ার ইনফ্লুয়েন্স। আমরা এখন পর্যন্ত কিন্তু এই এনকোয়ারি রিপোর্ট আমরা দেখতে, স্যার আপনার এটা খুবই দুঃখজনক যে আমরা এই বিষয়ে এখনো কেন শুরু করতে হয়। যেই জাতি তার নিজেদের একটা এরকম একটা বিষয়টি আমরা এনকোয়ারি করে সত্যি সত্যি বের করতে না পারি, উই আর আনফিট টু বিকাম অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমাদের এতগুলো সংগঠন, এতগুলো ইনস্টিটিউশন, আমরা যদি এটাতে ব্যর্থ হই টু আইডেন্টিফাই আসল ঘটনাটা কী হয়েছে, তা আমরা জাতি হিসাবে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে খালি ভূমি আর একটা ফ্ল্যাগ পেলেই হলো, যার অস্তিত্বের ভিতরে সব উই পোকা খাওয়া? এটা হতেই পারে না। এটার অবশ্যই একটা প্রপার একটা ইনভেস্টিগেশন, প্রপার এখানে উইদাউট ফিয়ার অর ফেভার যেই জিনিসটা রাইট হয়েছে সেটাই জনসম্মুখে আসতে হবে, এবং তারপরে বিচার কী হবে সেটা বড় ব্যাপার। প্রথমে আগে আমার এনকোয়ারি করে বের করতে হবে হোয়াট হ্যাড অ্যাকচুয়ালি হ্যাপেন। এইটা যদি না বের করতে পারি জাতি হিসাবে, একে খুবই দুর্ভাগা। তার মানে কি উই আর নট ইয়েট ফিট টু রিমেইন অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট নেশন। স্যার আপনার কাছে একটু আসলাম যে 1980 সাল থেকে 1989 সাল, এই সময় ইরান ইরাক যুদ্ধ হচ্ছিল স্যার। তো এই যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ এবং ওই সময় ওআইসিতে যারা ছিলেন ইসলামী রাষ্ট্রের প্রধানরা সকলে মিলে একজন ব্যক্তির উপরে দায়িত্ব দেন, ওয়ান ম্যান কমিশন, এবং সেই কমিশনের প্রধান ছিলেন আমাদের প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান স্যার। এবং শহীদ জিয়া তিনি এই যুদ্ধবন্ধের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। উনি ব্যক্তিগতভাবে বাগদাদ যান, তেহরান, ইরান সফর করেন, এবং অনেক অগ্রগতিও হচ্ছিল স্যার। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওই সময় শহীদ জিয়া 1981 সালের 30শে মেতে উনি নিহত হন, ফলে এই বিষয়টা থেমে যায়। তারপরে জাতিসংঘ এই বিষয়টা কন্টিনিউ করতে থাকেন, এবং 1988 সালে
এই যুদ্ধবিরতি হয়। এবং আমি মনে করি, বোধ করি যে জাতিসংঘ শহীদ জিয়াকে সম্মানিত করার জন্যই প্রথম বাংলাদেশ থেকে 15 সদস্য বিশিষ্ট একটি অবজারভার টিমকে আনা হয় এবং ওইটাই আমাদের প্রথম মিশন জাতিসংঘের অধীনে। এবং আপনি এটা লিড করেছেন, তখন আপনি লেফটেন্যান্ট কর্নেল ছিলেন এবং আপনার সামনে, আপনি যখন বিমানে উঠছেন তখন আপনার সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল, সেটা হলো যে এই মিশনে যদি আপনি সফল হন তাহলে বাংলাদেশ এই মিশনে পরবর্তীকালে যেতে পারবে। তো এই যে চ্যালেঞ্জ নিয়ে আপনি গিয়েছিলেন এবং আপনি এই চ্যালেঞ্জটাকে ফুলফিল করেছিলেন বলেই এরপরে বাংলাদেশে একের পর এক মিশন আসে, বাংলাদেশকে ফিরে তাকাতে হয় নাই। আরেকটা ঘটনা ওই সময় ঘটেছিল যে আপনাদের এই যে যারা গিয়েছিলেন তাদের কর্মকাণ্ডের স্বীকৃতি হিসাবে খোদ জাতিসংঘকে নোবেল পুরস্কার দেওয়া হয়। স্যার, এই বিষয়টা আপনার কাছে একটু শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ। এটা অনেক আগের ঘটনা এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই জন্য যে আমি যে ওখানে সেদিন টিম লিড করব এটা আমার চিন্তার মধ্যেও ছিল না। তবে তখন জেনারেল এরশাদ ছিলেন প্রেসিডেন্ট, জেনারেল আতিক ছিলেন আর্মি চিফ। যেহেতু দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মিশন বাংলাদেশে, সেনা সদর কিন্তু তারা দে ডিড দেয়ার বেস্ট ইন সিলেক্টিং দ্য বেস্ট এবং সেই হিসাবে আমার নামটা আসে এবং আমি একটা সুবর্ণ সুযোগ পাই বাংলাদেশের পতাকাটা বিদেশে সমুজ্জ্বল করতে। এবং আমি বলবো আমরা যে 15 জন ছিলাম প্রত্যেকে কিন্তু তুখর অফিসার ছিল। মোস্ট অফ দেম হ্যাভ মেড ইট টু বিকাম জেনারেল, পরবর্তী হয়েছে এবং সেনাপ্রধানও একদিন হয়েছিলেন জেনারেল বেলাল পরবর্তীতে। তো আমরা তখন যখন এই ফার্স্ট মিশনে যে আমরা কিন্তু উই হ্যাড নো ট্রেনিং, আমাদের কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংই ছিল না পিস কিপিং কী হতে পারে। কিন্তু তারপরে আমাদের শেয়ার ডিভোশন এবং শেয়ার হার্ডওয়ার্কের জন্য কিন্তু আমরা একটা ইমেজ তৈরি করতে পেরেছি। এবং আমরা জানেন তখনকার সময় 1988 আপনি ধরুন প্রথম আমরা কত নেই $180 a day ওয়াজ আ হিউজ মানি। এবং সেনাবাহিনীর মধ্যে একটা এরকম একটা ভীতি ছিল যে এত টাকা পয়সা পেয়ে ভালো অফিসারগুলো যাচ্ছে, এরা পরবর্তী চাকরিতে ফিরে আসবে কিনা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি, আমাকে কিন্তু তখন আমার কাজে সন্তুষ্ট হয়ে তখন ছিল স্যার ম্যারক গোল্ডিং, ডিপিকের প্রধান ছিলেন, উনি আমাকে বললেন আই এম ইমপ্রেসড উইথ ইউর ওয়ার্ক, তুমি কি আমার সাথে জাতিসংঘের হেডকোয়ার্টারে পার্মানেন্টলি চাকরিতে আসবে? আমি স্ট্রেট ওনাকে বলেছি নো স্যার, কারণ আমরা একটা মিশনে এসেছি, উই আর দ্য ফার্স্ট মিশন। আমি যদি আপনার এই প্রলোভনে আপনি এখানে চলে যাই, আগামীতে আর্মি উইল বি সন্ধিয়ান থাকবে, ভালো অফিসার থেকে পাঠিয়ে তারা যদি এখান থেকে চলেই যায় তা আর্মির ক্ষতি। তো সেই হিসাবে আমি ওনাকে স্ট্রেট ওয়ে তখন কিন্তু নো করেছি। তা আমরা তখন কালেকটিভলি ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস উই ডিড আওয়ার বেস্ট এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশকে কোনোদিন আর পিছনে থাকতে হয়নি এবং আপনি ফোর্সেস কমান্ডার হিসেবে এবং পরবর্তীতে আমি ফোর্সেস কমান্ডার হিসেবে গিয়েছিলাম এবং আমি মনে করি এটা একটা মাইল ফলক আজকের সেনাবাহিনীর যেই সুনাম। এবং আমি মনে আছে সামওয়্যার ইন আর্লি 92-93-তে যখন হিলারি ক্লিন্টন ওয়াজ দি সেক্রেটারি অফ স্টেট অফ ইউএসএ, উনি কিন্তু বাংলাদেশে এসে তখন বাংলাদেশে এসেছেন এবং তখন একটা রিসেপশনে বলেছেন বাংলাদেশ বহির্বিশ্বের 2টা কাজের জন্য পরিচিতি, একটা হলো মাইক্রো ক্রেডিট অফ ডক্টর ইউনুস, আর একটা হচ্ছে যে বাংলাদেশের শান্তি রক্ষা তাদের অবদান। তো আমি মনে করি এরকম একটা উদ্যোগে আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আমি এটা প্রতিপালন করতে পেরেছি, এর জন্য আমি শুকরিয়া আদায় করছি। আমার মনে হয় আগামীতেও এই সেক্টরে বাংলাদেশ সেনাবাহিনী তার গৌরবময় উজ্জ্বল তাদের অবদান রাখবে। এবং আরেকটা জিনিস বুঝতে হবে, এই যে বাংলাদেশ যখন বাইরে যে করে, এটা কিন্তু আমাদের যারা সোলজাররা, যারা জীবনে কোনোদিন ভাবতে পারেনি বিদেশে যাবে, তারা এই বিদেশে যে তাদের কিন্তু চোখ মুখ খুলে, তাদেরই কিন্তু রেসপেক্ট ফর ডেমোক্রেসি তাদের মধ্যে এই বোধটা বাড়ে। স্যার, আপনি একটু আমাদের শেষের দিকে চলে আসছি, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই। যেটা আপনি বলেছেন যে একটা অনুষ্ঠান আপনি করবেন, ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বলে একটা সংস্থার আপনি সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ ফার্স্ট, মানে বাংলাদেশ প্রথম, এই বিষয়টাকে আপনারা মাথায় রেখে আমাদের জাতীয় নিরাপত্তা কি হবে, সামরিক বেসামরিকদের কি মানে সম্পর্ক হওয়া উচিত এবং ভূ রাজনীতির প্রেক্ষাপটে আমাদের পররাষ্ট্রনীতি কি কেমন হওয়া উচিত, এই বিষয় নিয়ে আপনারা কাজ করছেন স্যার।
তো আমাদের বাংলাদেশের চতুর্দিকে রয়েছে ভারত এবং আরেকটা দেশ রয়েছে মিয়ানমারে বেশ কয়েক বছর ধরে সেখানে যুদ্ধ হচ্ছে। মিয়ানমার থেকে প্রায় 10 লক্ষ রোহিঙ্গা আমাদের দেশে প্রায় 2 দশক ধরে রয়েছেন স্যার। আমাদের কাছে রয়েছে চীন এবং আমরা দেখছি যে আমাদের বিভিন্ন সূত্র থেকে আমাদের বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণ গ্যাস তেল আছে স্যার। এবং অনেকেই বলছেন যে আমাদের হিল ট্র্যাক্সে রিয়ার আর্থ এলিমেন্ট আছে, তিস্তা নদীতে রিয়ার আর্থ এলিমেন্ট আছে, দিনাজপুরে কয়লা আমরা পেয়েছি এবং সেদিকে আপনার আয়রন পাওয়ার সম্ভাবনা আছে, গোল্ডের কথা অনেকে বলেন। তাই ভূ রাজনীতিকভাবে আমাদের যে এই যে সম্পদ নিয়ে 18 কোটির এই দেশ, কিন্তু আমরা যে পররাষ্ট্রনীতিতে আছি সেটা হলো জোট নিরপেক্ষ নীতিটা স্যার। এইটা কি ব্যাকডেটেড হয়ে গেছে বলে আপনি মনে করেন কিনা, কিংবা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য আমাদের কোনো একটি শক্ত অ্যালায়েন্সে যাওয়া উচিত, মিলিটারি অ্যালায়েন্সে যাওয়া উচিত কিনা, সেটা আপনাকে জানতে চাই। আচ্ছা, প্রথমত বলে দেখেন, আমাদের একটা পররাষ্ট্রনীতি ফ্রেন্ডশিপ উইথ অল ম্যালিস টু নান, এটা কিন্তু খুবই কাব্যিক, এটা কিন্তু নট ইমপ্লিমেন্টেবল। এত বছর ধরে আমরা এই প্রায় আজকে স্বাধীনতার পরে 54 বছর হয়ে গেল, স্যাডলি আমরা কাউকে বলতে পারবো যে P5 5টা যে সিকিউরিটি কাউন্সিল মেম্বার আছে এদের কেউ আমাদের বন্ধু? আমরা ছোট একটা ক্ষুদ্র দেশ হিসাবে আমাদের যদি এরকম একটা বন্ধু না থাকে, বিপদে আমাদের পক্ষে জাতিসংঘে কে দাঁড়াবে? ইট ইজ ভেরি স্যাড সিচুয়েশন যে আমরা ফ্রেন্ডশিপ সবার সাথে করতে গিয়ে কাউকে বন্ধু বানাতে পারলাম না। এবং এর জন্য আমি মনে করি আমরা যাই করি না কেন, সেটা ইকোনমিক সেক্টর, ডিপ্লোম্যাটিক সেক্টর, পলিটিক্যাল সেক্টর, আমাদের উদ্দেশ্য থাকবে সবার আগে বাংলাদেশ ফার্স্ট। এবং এর জন্যই কিন্তু আমরা এই থিঙ্ক ট্যাঙ্কের মটো দিয়েছিলাম বাংলাদেশ ফার্স্ট। তা আমার যেখানে বাংলাদেশের কোনো স্থান নাই, বাংলাদেশে কোনো দেনা পাওনার মধ্যে কোনো হিসাব নাই, সেখানে আমি যাবই না। আমার যে কোনো ক্ষেত্রে আমাকে ফার্স্টে নিজেকে প্রশ্ন করতে হবে, আমার বিপক্ষে কিংবা অন্য কোনো দেশে যখন কোনো কিছু করব, আমার জন্য কি, হোয়াট ইজ মাই টেক, ওটা না থাকলে আমি কেন আমার। সুতরাং ডিপ্লোমেসি বলেন, ইকোনমিক ইস্যু বলেন, আমাদের যে খনিজ সম্পদ উদাহরণ হবে, আমাকে আগে আমার হিস্সাটা বুঝে নিতে হবে, এইটা আমার কতখানি লাভজনক। যতদিন আমরা এটা না করতে পারবো আমরা কিন্তু বেগারই থেকে যাব। আপনি আফ্রিকান কান্ট্রি, অনেকগুলো কান্ট্রি কিন্তু ছোটো ছোটো কান্ট্রি, দে হ্যাভ স্টুড আপ। আফ্রিকা ইজ অলসো খুব মিনারেল রিসোর্সে, এখানে দি ফ্রেঞ্চ কলোনিজ এবং অনেক আদার বেলজিয়াম এবং অনেক কান্ট্রি কিন্তু শোষণ করছিল, তারাও কিন্তু এখন কিন্তু শক্তভাবে দাঁড়িয়েছে, এনাফ ইজ এনাফ। তা আমাদেরকে তো সেইভাবে দাঁড়াতে হবে। আমরা ভূ রাজনৈতিক ক্ষেত্রে আমাদের সবার দৃষ্টি এখানে পড়েছে, এটা জাস্ট নট ফর এনি ফান, এটা দের মধ্যে ডেফিনেটলি ইট ইজ রিলেটেড উইথ রিসোর্সেস ব্যতীত ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ড কারোর দিকে কেউ তাকায় না, গরিবের দিকে কেউই তাকায় না, গরিবকে সবাই, যখনই আপনার কিছু আছে যেটা আমি জানি না তারা জানে, তখনই কিন্তু আমাদের, এর জন্যই আমাদের ডিপ্লোমেসি শুড বি মোর এফেক্টিভ। আর আমি একটা জিনিস স্ট্রংলি মনে করি, এই যে বিগত বছরগুলোতে এই যে আমাদের ফরেন মিনিস্ট্রি ফ্রেন্ডশিপ উইথ ম্যালিস টু নান করে আমাদের যে সার্বভৌমত্বটাই তুলে দিল তো আরেকজনের কাছে, এতগুলো এগ্রিমেন্ট সাইন হয়েছে, ইন রিটার্ন হোয়াট ইউ হ্যাভ গট? নাথিং। এবং আমরা বললাম স্যার যে ভারতের সাথে ভারতের উন্নয়ন আমাদেরও উন্নয়ন, এটা একটা কথা হলো? হাউ কাম ভারতের উন্নয়ন আমার উন্নয়ন, এটা কিভাবে? তা আমাদের, তার জন্য আমি মনে করি যে আমাদের এখানে বিগার ইন্টিগ্রেশন এবং সমন্বয়ের প্রয়োজন আছে। এবং বিশেষ করে এখানে আমি জেনারেল জিয়ার ফরেন পলিসি যেটা ছিল, ডিফেন্স অ্যান্ড ডিপ্লোমেসি মাস্ট গো হ্যান্ড ইন গ্লাভস। মানে এখন ডিপ্লোম্যাটরা বলবে এটা ফরেন মিনিস্ট্রির কাজ, ডিফেন্স হ্যাজ নাথিং টু, নো, ইটস নট অ্যাকসেপ্টেবল। আমাদের রাষ্ট্র পরিচালনায় কোনো ডিপার্টমেন্ট, কোনো মিনিস্ট্রির তার আধিপত্য একত্র নয়, দেয়ার হ্যাজ টু বি কালেকটিভ এফোর্ট। এবং আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করবো, ডিপ্লোমেসি, ডিফেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, এই তিনটা জিনিস একসাথে চলতে হবে। এবং এখানে আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে, এবং জাতীয় স্বার্থ যদি আমরা দেখে চলতে পারি তাহলেই আমরা উন্নতি করবো। একটা জিনিস মনে রাখবেন, আমাদের বাংলাদেশ কিন্তু হ্যাজ দ্য ট্রিমেন্ডাস পোটেনশিয়াল। আমরা যদি 10টা বছর ভালো গভর্নেন্স পাই, আমি একেবারে আপনাকে আই ক্যান সাইন অফ, উই উইল কম্পিট অ্যান্ড উইল বি ওয়ান অফ দি টপ র্যাঙ্কিং কান্ট্রিজ ইন দিস রিজন। আমরা সাউথ কোরিয়ার সাথে, জাপানের সাথে কম্পিট করব। আমাদের লোকেরা এত ইঞ্জিনিয়াস, এত সাহসী, এত মানে দে ক্যান, ক্যালামিটি তখন তো আমরা ভয় পাই না। এটা আগে আমরা ক্যালামিটিগুলোকে ভয়ে কাবু হয়ে যেতাম, অন্য দেশের দিকে তাকাই, এখন আমাদের তাকাতে হয় না। তা আমাদের উই হ্যাভ দ্য পোটেনশিয়াল,
অনলি দ্য লিডারশিপ অ্যান্ড কালেকটিভ এফোর্ট। এবং সবার প্রথমে আগে দেশকে ভালোবাসতে হয়। দেশকে না ভালোবাসলে আপনারা এই ইউনিটিটা যদি আমাদের না থাকে, যদি আমাদের ইউনিটি থাকে, উই ক্যান অ্যাচিভ মিরাকেল। বাংলাদেশ একটি অসম্ভবের সম্ভবের দেশ। স্যার আপনার কাছে একটু আসতে চাই স্যার, যে আপনি বলেছেন বাংলাদেশ অসম্ভব সম্ভবের দেশ, কিন্তু আমরা গত বিশেষ করে 1/11-এর পর যে সরকার এসেছে 2009 সাল থেকে, এই সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখে আমরা এটা একটা কনক্লুশনে যেতে পারি যে এই দেশটাকে আসলে সিকিম বানানোর জন্য প্রক্রিয়াটা চলছিল এবং আমাদের জনপ্রশাসনকে ধ্বংস করা হয়েছে খুব প্ল্যান ওয়েতে, আমাদের পুলিশ বাহিনীকে ধ্বংস করা হয়েছে প্ল্যান ওয়েতে, আমাদের পলিটিক্যাল সেক্টরটাকেও ধ্বংস করা হয়েছে, শিক্ষাক্ষেত্রে ধ্বংস করা হয়েছে, এবং মিলিটারি যেটা আমাদের মূল জায়গাটা ছিল, বিচার বিভাগও ধ্বংস করা হয়েছে। কিন্তু মিলিটারি যেটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের সবসময় রক্ষা করেছে মিলিটারি, সেই মিলিটারিকে ধ্বংস করার একটা প্রক্রিয়া শুরু হয়েছিল। এবং প্রক্রিয়াটার আমি কিছু উদাহরণ দিই, যে আমরা দেখলাম যে 2009-এর পর থেকেই বেশি হলো যে যে সমস্ত অফিসারদেরকে সেনাপ্রধান করা হলো তারা ওই পদের যোগ্যই ছিল না। তাদের মধ্যে 2 জন সেনাপ্রধানের নামে ওই সময় যে চাকরি থাকা অবস্থায় আল জাজিরা রিপোর্ট করেছে যে তারা দুর্নীতির সাথে জড়িত। তাদের একজনকে বলা হতো যে 12%, তাই সে 12%-এর পয়সা নেয়, আরেকজনকে বলা হয় 13%। তো এই যে বিষয়গুলো, এবং এই সেনাপ্রধানগুলো, একজন সেনাপ্রধান ছিলেন যিনি উন্নয়নের মানে করার জন্য ট্রেনিংয়ের টাকা এবং অপারেশনের টাকা নিয়ে এসে বড় বড় ইমারত করলো। এটা দেখতে ভালো স্যার, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রফেশনালিজম সেখান থেকে সরিয়ে আনা হলো এবং তাদেরকে সৈনিক না বানিয়ে তাদেরকে ব্যবসায়ী বানানো হলো। এই বিষয়গুলো স্যার আমি ব্যক্তিগত কাউকে আমি আক্রমণ করতে যাব না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। সেনাপ্রধান একটা কিন্তু খুবই একটা সম্মানজনক পজিশন, এবং বিশেষ করে বাংলাদেশ মতন দেশে যেখানে জনগণ বাংলাদেশে কোনো কিছু ঘটলে সবাই উত্তরপাড়ার দিকে চেয়ে থাকে, এত বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে জনগণ সেনাবাহিনীকে তাকিয়ে থাকে। এখানে আমাদের সেনাপ্রধান যেই হোক না কেন, এবং প্রতিটি সৈনিকের তাদের মনে রাখতে হবে জনগণ আপনাদের প্রতি কি আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে থাকে, এবং সেই আশা আকাঙ্ক্ষা যদি আমরা সেই মোতাবেক কাজ না করতে পারি, এটা কিন্তু খুবই লজ্জাজনক। আমি মনে করি ইয়েস, দেয়ার হ্যাজ বিন পলিটিসাইজেশন, পলিটিক্যাল পার্টিসরা এটাকে কুখ্যাত করেছে, বিশেষ করে পাস্ট ফ্যাসিস্ট রেজিম, এবং এটা করে দুর্বল করেছে। কিন্তু দুর্বল করলেও উপরের কিছু স্তরের কিছু সিনিয়র অফিসাররা, কিন্তু দি বটম যারা নিচে যারা আছেন তারা কিন্তু সবাই দেশপ্রেমিক। কেন আমাদের ট্রেনিংয়ের মূল মন্ত্রই হচ্ছে, সে সৈনিকের ট্রেনিং হোক অফিসার ট্রেনিং, ইউ হ্যাভ টু বি আ গুড প্যাট্রিয়ট। তোমাকে দেশকে ভালোবাসতে জানতে হবে। তুমি দেশকে ভালোবাসলেই তুমি তোমার রক্ত দেশের জন্য দিতে পারবে। যে এই মন্ত্রটা কিন্তু আমাদের ট্রেনিংয়ের আছে, এবং যার জন্য এখনও বিপদে আপদে ইট ইজ দি আর্মি, ইজ দ্য আর্মড ফোর্সেস, সবাই কিন্তু জনগণ তাকিয়ে থাকে এবং দে স্ট্যান্ড। এবং এই মুহূর্তেও আমি মনে করি দেশের স্ট্যাবিলিটি ডিপেন্ডস অন দ্য স্ট্যাবিলিটি অফ দি আর্মড ফোর্সেস, এবং সবাই এইখানে যাতে ডিফেন্সকে নিয়ে যে না খেলা করে, কোনো ছলচাতুরি না করে, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এবং সেই একই সাথে আমাদের যারা সিনিয়র অফিসার তাদেরকে বুঝতে হবে জনগণ আপনার দিকে তাকিয়ে আছে, ডু নট ডু এনিথিং রং যেটা আমাদের দেশকে বিপদে ফেলবে। এবং সিনিয়র অফিসার যেরকম রেসপন্সিবিলিটি, তাদের দায়িত্ব, তারা যদি এটা বর্তায় ঘটায়, যেটা বিগত সরকার আমাদের অনেকটা আল্লাহ মেহেরবান যে এমন একটা সময় আমাদের ফ্যাসিস্ট গভর্নমেন্টকে বিদায় দিয়েছেন যে আমাদের সার্বভৌমত্ব হাতছাড়া হতে হতে হয় নাই। লেট আস বিল্ড দ্য নেশন এগেন টুগেদার অ্যান্ড কালেক্টিভলি উইথ ইউনিটি। এবং স্যার শেষের যে ঘটনাটা ঘটেছে, যে 5ই আগস্টের সময় যিনি সেনাপ্রধান ছিলেন উনি আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। উনি অফিসারদেরকে ডেকেছেন 3 তারিখে, তাদের ওপিনিয়ন জানতে চেয়েছেন, এবং জুনিয়র অফিসাররা স্টেট বলেছেন যে উই ক্যানট ফায়ার অন আওয়ার ওন ম্যান, সুতরাং আপনি বরঞ্চ প্রধানমন্ত্রীকে বিদায় করে দিতেন। এবং সেনাপ্রধান সেই মেসেজটাই প্রধানমন্ত্রীকে পৌঁছে দিয়েছেন যে আমরা এই ফায়ার করতে পারবো না, যার কারণেই এই শেখ হাসিনা চলে গেছেন এবং আমরা একটা রক্ত বন্যার হাত থেকে দেশ বাঁচিয়েছে। স্যার আজকে আমাদের আর সময় নাই,
আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম ফজলে এলাহি আকবর স্যারের কাছ থেকে। আরও অনেক কিছু জানার ছিল, কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমাদেরকে শেষ করতে হচ্ছে। তবে যে আলোচনায় যেটা বেরিয়ে এসেছে সেটা হলো, মূল বিষয়টা হলো ঐক্য। ঐক্য ছাড়া এই দেশকে রক্ষা করা খুব কঠিন হয়ে পড়বে। এই 18 কোটি মানুষের ভিতরে আমাদের ঐক্য থাকতে হবে, আমাদের দেশপ্রেম থাকতে হবে, এবং সেনাবাহিনী বিশেষ করে, এই সেনাবাহিনীর মূল সৌন্দর্য ছিল তাদের কমরেডশিপ। তারা একজন আরেকজনকে ব্রাদার অফিসার করে বলতেন, কিন্তু বিভিন্ন কারণে এই কমরেডশিপের মধ্যে ভাঙন ধরানো হয়েছে, এবং তার কারণেই বিগত সরকার, এই ফ্যাসিস্ট সরকার 16 বছর ধরে আমাদের দেশটাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে করেছিলেন। কিন্তু আল্লাহর বিশেষ রহমতে 5ই আগস্টে আল্লাহ সব কিছু উল্টিয়ে দিয়েছেন, এবং আমরা নতুন করে স্বাধীন হয়েছি, এবং আগামীতে একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশকে আমরা গড়তে পারবো, এই আশা রেখে আজকে শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।